লকি বুকি প্রেজেন্টস হিমি মিত্র রায়ের একটি পায়ের ছাপ। কথাগুলো বলেছিল মারিয়া রড্রিগেজ, হিমাদ্রির গাইড কাম বন্ধু। হিমাদ্রি ভৌমিক। স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোর জঙ্গলে ঘুরে ঘুরে সে দেশের উপজাতিদের নিয়ে রিসার্চ করতে এসেছে। 1 বছর হয়ে গেল প্রায়। এখানকার বিজ্ঞানী ডক্টর ফাগেসি বেনিসানো ওকে এ বিষয়ে যথাযথ সাহায্য করে চলেছেন। সরকারের তরফ থেকে এই প্রজেক্টের ও একজন গুরুত্বপূর্ণ সদস্য। বাকি সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন দেশে। মারিয়া শখের গাইড। এই সব ধরনের যে কোনো প্রজেক্টে অন্য দেশ থেকে আসা রিসার্চারদের সাহায্য করে সঙ্গ দিয়ে ও খুব খুশি হয়। খুব প্রাণবন্ত আর মিশুকে মেয়ে মারিয়া। ঝাঁকড়া ঝাঁকড়া চুল, একটা হেয়ার ব্যান্ড দিয়ে শক্ত করে বেঁধে রাখা, পিঙ্ক রঙের সাইকেলে চেপে চষে বেড়ায় এক জায়গা থেকে আর এক জায়গায়। মারিয়া, এই যে তুমি সাইকেল নিয়ে ঘন জঙ্গলের ধার দিয়ে ঘুরে বেড়াও, তোমার ভয় লাগে না? হেসে গড়িয়ে পড়ে ও। তুমি জানো ডেনমার্ক দেশটা কত সুন্দর? ভগবান প্রকৃতিকে উজাড় করে দিয়েছেন এখানে। জঙ্গল আর সমুদ্রের দারুণ সম্ভার রয়েছে সমস্ত জায়গায়। সারাটা দিন শুধু মনে হয় আমার সাইকেলটা নিয়ে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াই। তোমরা পড়াশোনা নিয়ে পাগল লোকেরা এসব বুঝবে না। সমুদ্রের ধার ঘেঁষা ময়েস্কোর জঙ্গলের ধার ঘেঁষে এগোতে এগোতে কথা বলছে ওরা। সূর্য ডুবছে। প্রকৃতি যেন সত্যিই এখানে একটু বেশি সদয়। মারিয়ার কথা মতো হিমাদ্রিও চেষ্টা করছিল জঙ্গলের নীরবতা আর লেকের সৌন্দর্য প্রাণ ভরে নিতে। প্রকৃতি সত্যিই অতুলনীয় মারিয়া। তবে এই জঙ্গলে কোনো হিংস্র বন্যজন্তু আছে নিশ্চয়ই। তোমার ক্ষতি হতে পারে তো। তোমার কাছে পিস্তল আছে? উফ, সত্যিই তুমি খুব ভীতু। প্রথমত এখানে হিংস্র বন্যজন্তু নেই। দ্বিতীয়ত যদি থাকতো তবু আমি মনের সুখে সাইকেলে চষে বেড়াতাম। হিমাদ্রি একটু লজ্জা পেয়ে বলে, জানি মারিয়া, রিসার্চের আগে কিছু পড়াশোনা তো করতে হয় আমাদের। হিংস্র জন্তু যে নেই তা আমি ভালো করে জানি। তোমাকে খেপাচ্ছিলাম শুধু একটু। তাই বলো। তাও আমি তোমাকে বলে দিচ্ছি, এই সম্পূর্ণ এলাকাটায় প্রায় 300 হরিণ আছে, আর আছে কাঠবেড়ালি। তাছাড়া অসংখ্য ভেষজ, যা দিয়ে নামি দামি ওষুধ তৈরি হয়, মস ফার্নের নানান প্রজাতি। পৃথিবীতে অন্য কোথাও উদ্ভিদের এত বৈচিত্র্য কমই দেখা যায়। গল্প করতে করতে জঙ্গল পেরিয়ে আকুসে উপজাতিদের ছোট্ট গ্রামে চলে এলো ওরা। শুধুমাত্র 17টা পরিবার বাস করে এখানে। হিমাদ্রি আর মারিয়াকে ঘিরে গোল করে দাঁড়ায় ওরা। পরনে ছাল বাকলের জামা আর মাথায় লতা পাতা দিয়ে বানানো ছড়ানো টুপি। অন্যান্য আদিবাসীদের তুলনায় এদের শরীরে জামা কাপড় বেশি। নারী পুরুষ নির্বিশেষে একই পোশাক পরা। মারিয়া ওদের যে অপেক্ষাকৃত বয়স্ক পুরুষ মানুষ, তাকে হাতে ধরা অস্ত্র দেখিয়ে কি যেন জিজ্ঞেস করল। হিমাদ্রি দেখল ওরা থমথমে মুখ করে কিছু বলছে। মারিয়া অবাক চোখে ওদের কথা শুনছে। মনে হচ্ছে কিছু ভয়ঙ্কর জিনিসের বিবরণ দিচ্ছে ওরা। মারিয়া এবার হিমাদ্রির দিকে তাকালো। ও বলল, এরকম আগে কোনোদিনও হয়নি। এই লেক মার্গারেটের জঙ্গলে আজ অব্দি কোনো হিংস্র জন্তুর পা পড়েনি। শুধুমাত্র হরিণ আর কাঠবিড়ালি ছাড়া কিছু ছিল না। ফলে আকুসেরা নিজেরা খুবই নিরীহ প্রজাতির। বন্য জন্তুদের সঙ্গে লড়াই করতে হয় না বলে ওদের কাছে অস্ত্রশস্ত্রও বিশেষ নেই। ছোটখাটো সাপখোপের জন্য সামান্য কিছু রয়েছে, কিন্তু কয়েকদিন ধরে যেটা হয়েছে তাতে ওরা খুব ভয়ে রয়েছে। কেন? কি হয়েছে এমন? কদিন এখানে আসা হয়নি আমার, একটু কাজে ব্যস্ত ছিলাম। ওরা নাকি এক বিরাট হিংস্র কোনো জন্তুর চিহ্ন পেয়েছে। একটা বিষয় ওরা খেয়াল করেছে যে আগের চেয়ে হরিণের সংখ্যাও কিছুটা কমেছে এই জঙ্গলে। ওই বিরাট জন্তুটির পায়ের ছাপ লেক মার্গারেটের ধারে দেখেছে কেউ কেউ, কিন্তু বৃষ্টি হওয়ায় সেটা এখন আর নেই। ফলে প্রমাণ দেখাতে পারছে না। প্রমাণ নয়, তুমি কি জিজ্ঞেস করেছো যে কোনো আওয়াজ বা হুঙ্কার পেয়েছে কিনা ওরা? কারণ একটা বিরাট হিংস্র জন্তু আওয়াজ ছাড়া চুপচাপ ঘুরে বেড়াচ্ছে, এটাও কেমন একটা লাগে শুনতে, জানো, তাই না?
আরে এখানে এত বড় প্রাণী কোত্থেকেই বা এলো? মারিয়া ওদেরকে আবার জিজ্ঞেস করল যে কোনো আওয়াজ পেয়েছে কিনা। উত্তরে ওরা না বলল। ওই থমথমে পরিবেশেই ওরা সকলে একসঙ্গে বসে রাতের খাবার খেল সেদিন। বিভিন্ন রকমের মাশরুমের সঙ্গে সবজি দিয়ে স্যুপের মতো একটা বস্তু। খেতে অতটা সুস্বাদু না হলেও খিদের পেটে গরম গরম খারাপ লাগলো না। আজ রাতে আর কোনো কাজ বা পড়াশোনা করবে না হিমাদ্রি। আকুশেদের মন মেজাজও ঠিক নেই। তার চেয়ে কাল সকালে বুঝে শুনে এগোতে হবে। এই যে এখানে। এখন তো কিছুই বোঝা যাচ্ছে না। তবে কিছু তো ওরা অনুভব করেছেই, নয়তো এত ভয় পেত না। ওরা আমারই অপেক্ষা করছিল। যাই হোক, কাল রাতে ঘুম হয়েছিল তোমার? মারিয়া প্রশ্নটা করে হিমাদ্রির দিকে তাকালো সামান্য হেসে। হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়লে আর কিছু মাথায় থাকে না। শুরুতে একটু অস্বস্তি হচ্ছিল দরজা নেই বলে, তারপর কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। তা বটে। ওদের ঘরে দরজা থাকে না। আসলে তেমন কোনো ভয়ের কিছু ঘটেনি আজ অব্দি, তাই। কিন্তু কিন্তু কি মারিয়া? না, কিছু না। যদিও আমি ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিয়ে দিয়েছি। ওরা আজ রাত থেকে ওদের অত্যাধুনিক গাড়ি ও অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামে পাহারায় থাকবে, কোনো কিছু খারাপ যাতে না ঘটে তার জন্য। আকুশেরা যা বলছে তাতে মনে হচ্ছে কিছু তো ঘটেছেই, ফলে ওদের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই চেষ্টা তো করতেই হবে। সামনেই দেখা যাচ্ছে সুবিশাল জলরাশি। মার্গারেট লেক একটা কৃত্রিম লেক। আশেপাশের অসংখ্য ফুলগাছ আর অর্কিডে জায়গাটার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। এই ভেজা মাটিতে বিরাট পায়ের ছাপের কথা মাথায় আসতেই কেমন একটা লাগলো হিমাদ্রির। এমন একটা শান্ত শিষ্ট জায়গায় হঠাৎ কিসের আগমন? ভাবতে ভাবতে কেন জানি মনে হলো পিছনের জঙ্গলে কি একটা হুশ করে সরে গেল। হিমাদ্রি চমকে গিয়ে পিছনে ফিরতেই দেখল অন্ধকার জঙ্গলের বিশেষ একটা জায়গার গাছপালাগুলো বিরাট জোরে জোরে নড়ছে। মনে হচ্ছে কোনো বিরাট কিছু তাদের ঘষে চলে গেল। মারিয়াও ঘুরে তাকালো। চোখাচোখি হলো ওদের, কিন্তু কিছু বলল না। তোমাদের কোনো ভয় নেই, আজ রাত থেকেই ফরেস্ট গার্ডরা পাহারায় থাকবে। হিমাদ্রি, ও হলো নিক, ও পিটার আর ও চ্যাং। ওরা সাংঘাতিক সাহসী আর পটু। এই জঙ্গলের সব নখদর্পণে ওদের। আর ওরা বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত। বহু অভিযানে ওদেরকে নেওয়া হয়। দে আর সুপারব। তুমিও কম সাহসে নও মারিয়া। 4 দিন কেটে গেল, কিন্তু কোনো আওয়াজ বা চিহ্ন কিছু পাওয়া গেল না। পিটার রাও রোজ জঙ্গলে টহল দিয়েছে প্রত্যেক কোণে, কিন্তু তেমন কিছুর হদিশ পাওয়া যায়নি। তবে এটা ওরা দেখেছে যে হরিণের সংখ্যা আগের চেয়ে অনেক কম। আসলে এখানকার জম্বি হরিণদের CWD অর্থাৎ ক্রনিক ওয়েস্টিং ডিজিজ বলে একটা অসুখ হয়। ওটা হলে কিছু সংখ্যায় হরিণ মারা যায়। ওটা ছোঁয়াচে বলে মানুষের ওদের কাছে যাওয়া ঠিক নয়, ফলে ওদের সুস্থ হতে একটু সময় নেয়। এক্ষেত্রে তেমনটাও হতে পারে। ঠিক হলো আজ রাতটা পাহারায় থেকে কাল গার্ডরা ফিরে যাবে, প্রয়োজনে আবার আসবে। আজ কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে হিমাদ্রির। ও নিজেই জানে না কেন। ঘুমও আসছে না। কিছুক্ষণ পড়াশুনো করল উপুড় হয়ে শুয়ে। তারপর ঘড়ি দেখল রাত 12:23। মন বসছে না বিশেষ কোনো কারণে, যেন মনে হচ্ছে আজ কিছু ঘটনা ঘটতে পারে। একটা অদ্ভুত স্বরে কি একটা পাখিও ডেকেই চলেছে, মনে হয় পেঁচা। চারপাশে গোল করে ছোট ছোট দরজাবিহীন কুঁড়েঘর, মাঝখানে উঠোন, সেখানে কাঠকুটো দিয়ে আগুন জ্বলছে, ফলে সব ঘরেই আলো ঢুকছে। মারিয়া উল্টো দিকের একটা ঘরে, বিছানার পাশে একটা কাঠের টেবিল মতো করা, সেখানে লম্বা মুখো একটা পাত্রে হিমাদ্রির জন্য রাখা গরম পানীয়, তবে চা নয়, বিভিন্ন রকম গাছগাছালির শিকড় বাকড় দিয়ে তৈরি। ওটা খেলে নাকি শরীর গরম থাকে। যদিও খুব খারাপ খেতে, কিন্তু মাঝে মাঝে ওটাতেই চুমুক দিচ্ছে হিমাদ্রি। রাত আরও কিছুটা এগোলো। হিমাদ্রির একটু তন্দ্রা মতো হয়েছিল, কিন্তু হঠাৎ কিছুর কামড়ে সেটা কেটে গেল। মশা ভেবে মারতে গিয়ে
চমকে গেল তাকিয়ে। বাইরের উঠোনে আগুনের আলোয় মনে হচ্ছে একটা বিরাট কিছুর ছায়া, ছায়াটা নড়ছে। হিমাদ্রির শরীরের ভেতর লম্বালম্বি ভাবে একটা শীতল সর্পিল রেখা কিলবিল করতে করতে চলে গেল মনে হলো। খাট থেকে ধীরে ধীরে নামলো ও। ঠান্ডার কথা মাথায় নেই, উল্টে কান দিয়ে গরম ভাব বেরোচ্ছে। দরজার একপাশে দাঁড়িয়ে আস্তে করে মাথাটা ঝুঁকিয়ে দেখার চেষ্টা করল। হিমাদ্রির বিস্ফারিত চোখ নিষ্পলক হয়ে রইল, গলার স্বর আটকে, মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন দেখছে। আগুনের আলোয় দেখা যাচ্ছে একটু দূরে একটা কি প্রাণী, ও নিজেও জানে না। এক ভয়ানক চতুষ্পদ, না বাঘ না সিংহ, তার চাইতে আরো অনেক বড়। হাত পা এক জায়গায় করে মাংস ছিঁড়ে খাচ্ছে নিঃশব্দে। আগুনের লেলিহান শিখা প্রাণীটার চোখে পড়ছে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুনের গোলা বের হচ্ছে। আর তাকিয়ে থাকা যাচ্ছে না, এ দৃশ্য ভয়ঙ্কর। হঠাৎ গাড়ির শব্দ পেল হিমাদ্রি, চমকে গেল। দেখল পিটাররা ওদের স্বয়ংসম্পূর্ণ স্বয়ংচালিত অত্যাধুনিক ফ্লেক্সিবল গাড়ি নিয়ে স্পটে চলে এসেছে। ততক্ষণে বিশাল এক লাফ দিয়ে পেছনের জঙ্গলে মিলিয়ে গেল প্রাণীটা। কাম অন, হারি আপ বলে ওরা হিমাদ্রিকে আর উল্টো দিকের ঘরের মারিয়াকে হাত বাড়িয়ে গাড়িতে উঠতে বলল। ওরাও কিছু না ভেবে দৌড়ে গাড়িতে উঠে পড়ল। গাড়ি চলল ওদের নিয়ে। কম্পিউটার দ্বারা চালিত এই গাড়ি পুরোটাই স্বয়ংক্রিয়, ওদের কিচ্ছু করতে হচ্ছে না। অবজেক্টের গতি প্রকৃতি বুঝে সেই দিকেই চলছে এটা। সামনের গাছপালা সরিয়ে অদ্ভুতভাবে কাটিয়ে স্পিড নিচ্ছে। কতটা উন্নত প্রযুক্তি তাই ভাবছে হিমাদ্রি। প্রচুর হরিণ দেখা গেল, কিন্তু তারা ভয়ে ছুটছে না, কারণ ওরা জানে এরা কোনো ক্ষতি করবে না। চলতে চলতে মনে হলো বৃথা এই খোঁজ। অতিকায় প্রাণীটি হারিয়ে গেছে ম্যাপল, অলডার, বার্চ গাছের গহীন বনে। আবার হয়তো কাল শিকারের খোঁজে হানা দেবে। বহুক্ষণ ঘোরাঘুরি করার পরও পাওয়া গেল না ওটাকে। এদিকে অনেক রাতও হয়ে গেছে। কতক্ষণ আর গাড়ি নিয়ে ঘোরা যায়? ব্যাটারির চার্জও বেশি নেই। চ্যাং তাও বলল, এতদূর যখন এসেছি তখন শেষটা এক পাক দিয়ে তবেই ফিরব। কি বলছো? ব্যাটারি চার্জের কি অবস্থা দেখেছো? হাঁটা পথে অত দূর ফিরতে পারবে? আহ, কথা বাড়িয়ে লাভ নেই, না হয় কিছুটা হাঁটতে হবে। গাড়ি স্পিডে না চলুক, ধীরে ধীরে তো চলবে। আর গাড়ির অস্ত্রশস্ত্রগুলো তো একই থাকবে, প্রয়োজনে কাজে দেবে। দূরে বিজ্ঞানী ফাগে সি বেনিসনের ফার্ম হাউসের মতো বাড়িটা দেখা যাচ্ছে। হিমাদ্রির অনেক দিন আগে থেকে তার সঙ্গে পরিচয়। রিসার্চের কাজে উনি বেশ কবার ভারতে গেছিলেন, তখন আলাপ ওর সঙ্গে। নিপাট ভালো মানুষ, দেখলে মনে হয় স্কুলে পড়ান, কিন্তু আসলে নয়। বেনিসন সাহেব কথা বলতে পারেন না, আজন্ম বোবা, তা সত্ত্বেও বিরাট গুণী। বাইরে যাওয়ার সময় একজনকে সঙ্গে নিয়ে ঘোরেন, যিনি তার কথার মানে বুঝিয়ে দেন। লোক, আমরা বেনিসান সাহেবকে জিজ্ঞাসা করি, যদি উনি এ ব্যাপারে কিছু জানেন। উনি তো এই এরিয়াটাকে ভালো করে চেনেন। কিন্তু এত রাতে ওকে ডিস্টার্ব করাটা উচিত হবে? এরকম একটা পরিস্থিতিতে ওসব ভাবলে হবে না, যেতেই হবে। বিরাট বাড়ি, তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও কেউ নেই। দেখো, বাড়িটা দেখে মনে হচ্ছে অনেকটা ঝড় গেছে এই বাড়িটার উপর। সবকিছু জোর করে শান্ত করে রাখা। এত বড় বাড়িতে একটাও লোকের আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? মিস্টার বেনিসনের তো অনেক অ্যাসিস্ট্যান্ট, চাকর বাকর প্রচুর। তারা সব কোথায় গেল? তোমার কি মনে হয় রাত 4:45-র সময় সবাই স্যুট পরে ঘোরাঘুরি করতে থাকবে, বা আমাদের কফি করে খাওয়াবে? চ্যাং গম্ভীর মুখ করে কথাগুলো বলল। প্রত্যেকটা ঘর বাইরে থেকে বন্ধ করা। সব কটা ঘুরে ঘুরে দেখল ওরা। আশ্চর্য ব্যাপার, ইজ দেয়ার এনিবডি? হেই, ইজ দেয়ার এনিবডি? কোনো উত্তর নেই। এদিকে ভোর হয়ে গেছে। 7-8টা ঘর পেরিয়ে একটাই মাত্র ঘর খোলা দেখা গেল, অর্থাৎ তালা নেই, ভেজানো দরজা। নিক দৌড়ে ঠেলতেই আটকে গেল কিছুতে। ঠেলা ঠেলিতেও কিছুতেই খুলছে না। এরপর হাত লাগলো পিটার, তারপর চ্যাং। হিমাদ্রি ও মারিয়াও সাথ দিল। অবশেষে একটু ক্যাচ করে আওয়াজ হয়েই দরজার একটা পাল্লা খুলে
কিছুর মধ্যে আটকে গেল। সবাই মুখ চাওয়াচাই করে দরজাটাকে আর একটু ধাক্কাধাক্কি করা মাত্রই মচমচ করে ভেঙে খুলে এলো। হিমাদ্রি হাঁ করে তাকিয়ে রয়েছে। জানলা দিয়ে আসা হালকা আলোয় দেখা যাচ্ছে হলঘরের মতো বিরাট ঘরটায় ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের হাড়গোড় টাই করে পড়ে রয়েছে। চাপচাপ রক্ত বিকট গন্ধে মম করছে। তার মধ্যে চিত হয়ে পড়ে আছেন বেনিসন সাহেব। সবাই এতটাই অবাক হলো যে কারো মুখ দিয়ে কোনো কথা বের হলো না প্রথমে। তারপর সকলে ব্যস্ত হয়ে পড়ল তাকে নিয়ে। নিকের প্রাথমিক চিকিৎসার ট্রেনিং করা রয়েছে। ওই অনেকক্ষণ ধরে চেষ্টা করল, কিন্তু বেনিসন সাহেবকে হাজার ডেকেও উনি সাড়া দিলেন না। হৃৎপিণ্ডের গতি স্থির হয়ে গেছে। লক্ষ্য করা গেল তার হাতে একটা ইনজেকশনের খালি সিরিঞ্জ। এ ব্যাপারে ইনভেস্টিগেশন চলছে। হাড়গোড়গুলি ফরেন্সিক ল্যাবে পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে সেখানে প্রচুর মানুষের হাড় রয়েছে। বিকট গন্ধটার কথা ভুলতেই পারছে না হিমাদ্রি। বমি পাচ্ছিল ওর। অদ্ভুতভাবে ওই বিরাট প্রাণীটারও খোঁজ নেই, সঙ্গে বেনিসন সাহেবের বাড়ির লোকজনেরও। তাদের জিনিসপত্র সব ওই বাড়িতেই রয়েছে। শুধু একটা খাতা উদ্ধার হয়েছে ওই বাড়িতে থাকা একজনের। তাতে বেশ কিছু লেখা নিয়ে সন্দেহ জেগেছে। এক দিনের লেখা। আমি যা ভাবছি তা যদি সত্যি হয় তবে ভয়ানক বিপদ। আমাদের সবার মোবাইল মিসিং, যোগাযোগের রাস্তা ছিন্ন। আবার লেখা গড সেভ আস, বা কোথাও ওহ মার্ক, কোথায় তুমি? আর পারলাম না। জানি না আজ কার পালা। পালানোর সব পথ বন্ধ। আজ নিশ্চিত হলাম সব খুলে লিখছি। পারবো কিনা জানি না। ভয়ঙ্কর বিপদ আমার। সবাই একে একে হারিয়ে যাচ্ছে। কেন জানি মনে হচ্ছে আজ আমার পালা। আজ আমি আর বাঁচব না। আমাকেও খেয়ে ফেলবে। এরপর আর কিছু লেখা নেই। একটা জিনিস হিমাদ্রি বুঝে পাচ্ছে না যে বেনিসন সাহেবের মুখে এত রক্ত লেগেছিল কেন। আর কেন জানি মনে হচ্ছিল এই কমাসে উনি প্রয়োজনের তুলনায় বেশি মোটা এবং বলিষ্ঠ হয়ে গেছিলেন। সেই রোগাশোগা চেহারার বেনিসন সাহেব যেন জোর করে মোটা হয়েছেন। সেই ভয়াল বিরাট আকার প্রাণীটার কোনো আওয়াজও আজ অবধি শোনা যায়নি। আচ্ছা, বেনিসন সাহেবও তো কথা বলতে পারতেন না, তবে কি? হিমাদ্রি বুঝতে পারল না হঠাৎ ওর এই কথাগুলো মাথায় এলো কেন। ফার্ম হাউসের পাশ দিয়ে যাওয়ার সময় বুকটা ছাঁদ করে উঠল ওর। অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসা বাড়িটা না জানি কত অজানা কথা বলার জন্য ছটফট করছে।